ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে চলছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্রের সমাসের ক্লাস নিয়ে। এর আগে আমরা সমাস নিয়ে 5টি ক্লাস করেছি, আজকে এই সমাসের শেষ ক্লাস। তো আজকে আমরা চেষ্টা করব সমাসের বাকি যে বিষয়গুলো আছে শেষ করে দেওয়ার জন্য। তো গতদিনে আমরা দেখেছিলাম বহুব্রীহি সমাস সম্পর্কে। বহুব্রীহি সমাসের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জেনেছি, তার মধ্যে 2টি প্রকারভেদ বাকি ছিল। আমরা সেই 2টি বিষয় সম্পর্কে জানবো। তার পরবর্তীতে আমরা অব্যয়ীভাব সমাস সম্পর্কে জানবো। তো বহুব্রীহি সমাসে আমরা শেষ করেছিলাম সংখ্যাবাচক বহুব্রীহি সমাস দিয়ে। তো আজকে আমরা দেখব প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। প্রথমে দেখি প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। তো আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে দেখেছিলাম যে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে, তারপরে পরপদে বিশেষ্য শব্দ থাকবে এবং তারপরে হচ্ছে যার থাকবে, এটা হচ্ছে ব্যাস বাক্যের ক্ষেত্রে। তো প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাসে আমরা দেখব যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ, এ, ও এই ধরনের বর্গগুলো থাকবে, সেটাকে বলা হবে প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। কি থাকবে? আ, এ এবং ও। আ, এ, ও এই ধরনের অবয়গুলো যত থাকবে সেটাকে আমরা বলবো প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। ঠিক আছে? যেমন ধরো একদিকে যোগ চার, এক দিকে যোগ বলা হয়েছে যে সমস্ত পদে কি থাকবে? আ, এ অথবা ও থাকবে। সমস্ত পদে আ, এ, ও। আচ্ছা দেখো, একদিকে যোগ যার, এটাকে যখন আমরা সমস্ত পদে রূপান্তর করবো তখন হবে এক চোখা। এক চোখা। তো এখানে দেখো আমাদের আ এই প্রত্যয়টি এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই যে ক্ষয়ের সঙ্গে দেখো আ এই প্রত্যয়টি যুক্ত হয়েছে, পর পদে যুক্ত হবে। এটা মনে রাখতে হবে যে পর পদে আ, এ এবং ও প্রত্যয় যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার, এর সমস্ত পদটি হচ্ছে ঘর মুখ। ঘর মুখ। ওকে। তো এখানে দেখো ও প্রত্যয়টি যুক্ত হয়েছে। ও প্রত্যয় যুক্ত হয়েছে, পর পদে ও প্রত্যয় যুক্ত হয়েছে। তো মনে রাখতে হবে, যদি যে বহুব্রীহি সমাসের পর পদে, সমস্ত পদের পর পদে কি আ, এ এবং ও প্রত্যয় যুক্ত হয়, তাকে বলা হবে প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। ওকে। তারপর আমরা বলতে পারি যে নেই খরচ যা, নেই খরচ যা, এটা হচ্ছে নি খরচে। নি খরচে, তাহলে এখানে এ প্রত্যয় যুক্ত হয়েছে। এটা মনে রাখলেই হবে যে যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ, এ, ও প্রত্যয় যুক্ত হবে তাকে বলা হবে প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। ওকে। তোমাদের আরেকটি সমাস বাকি আছে বহুব্রীহি সমাসের, তা হলো অলুক বহুব্রীহি সমাস। তো আমরা অলুক বহুব্রীহি সমাস সম্পর্কে কিন্তু আগেই পড়েছিলাম। তোমার অলুক দ্বন্দ্ব পড়তে গিয়ে, অলুক তৎপুরুষ পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলুক। ঠিক আছে? তো যদি সেটা দ্বন্দ্ব সমস্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। যদি তৎপুরুষ সমস্যা হয় তাহলে আমরা সেটাকে বলবো অলুক তৎপুরুষ। আর যদি বহুব্রীহি সমস্যা হয় তাহলে আমরা সেটাকে বলবো অলুক তৎপুরুষ। তাহলে কি, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে আমরা দেখবো কি অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি, তাহলে অলুক বহুব্রীহি সমাসটি হচ্ছে যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটারই পরিবর্তন হয় না, অথবা যে সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না। ঠিক আছে? তাহলে কি মনে রাখতে হবে, যে সমাসে পূর্বপদ এবং পরপদের বিভক্তি লোপ পায় না বা কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলবো কি অলুক বহুব্রীহি সমাস। ঠিক আছে? যেমন ধরো মাথায় পাগড়ি যা, মাথায় পাগড়ি যা। তো এখানে দেখো
ব্যাসবাক্যে মাথায় এবং পাগড়ি এটি যখন আমরা সমস্ত পদে নিয়ে আসছি তখন কিন্তু এখানেও হয়ে যাচ্ছে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি। তো এখানে দেখো যে ব্যাসবাক্যের এখানে যে অবিভক্তি রয়েছে এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এই ব্যাসবাক্যে এবং সমস্ত পদ দুই জায়গাতে কিন্তু একই রকম আছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি, কোনো ধরনের পরিবর্তন হয়নি। এবং এই সমস্ত পদটি হবে একটি বিশেষণ পদ, এটা মনে রাখতে হবে। মাথায় পাগড়ি হচ্ছে একটি বিশেষণ পদ। তাহলে যে সমাসে অর্থাৎ যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের কোনো ধরনের পরিবর্তন হবে না এবং সমস্ত পদটি একটি বিশেষণ পদ হবে তাকে বলা হবে পুরুপ বহুব্রীহি সমাস। ওকে, তারপরে গলায় গামছা যার, গলায় গামছা যার তাকে বলা হচ্ছে গলায় গামছা, সমস্ত পদটি হচ্ছে গলায় গামছা, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর সাধারণত আমরা দেখেছি যে বহুব্রীহি সমাসে যার শব্দটা কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে মাথায় ছাতা যার, মাথায় ছাতা যার, মাথায় ছাতা। ওকে, আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমরা দেখেছি যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটারই অর্থে কিন্তু প্রাধান্য থাকে না। মাথায় ছাতা, এখানে মাথা বা ছাতা কোনোটারই অর্থে প্রাধান্য থাকছে না, গলায় গামছা এটা কোনোটারই অর্থে প্রাধান্য থাকছে না। ওকে, এই হচ্ছে তোমাদের অরূপ বহুব্রীহি সমাস। এবারে আমরা দেখব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। ওকে, আচ্ছা, যে সমাসের পূর্বপদে একটি অব্যয়পদ থাকবে, যে সমাসের পূর্বপদে একটি অব্যয়পদ থাকবে এবং অব্যয়ের অর্থের প্রাধান্য পাবে তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। যে সমাসের পূর্বপদে একটি অব্যয় থাকবে, পূর্বপদে কি থাকবে এখানে মনে রাখতে হবে যে পূর্বপদে একটি অব্যয় থাকবে, পূর্বপদে অব্যয় থাকবে। আর একটা বিষয় মনে রাখতে হবে তা হলো যে অব্যয়ের অর্থের প্রাধান্য, অব্যয়ের অর্থের প্রাধান্য পাবে। এটা মনে রাখতে হবে যে সমাসে পূর্বপদে একটি অব্যয় থাকবে এবং অব্যয় অর্থের প্রাধান্য পাবে তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। ওকে, যেমন ধরো কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে দেখি এটা হচ্ছে উপকণ্ঠ, উপকণ্ঠ। তো এখানে উপ কিন্তু একটি অব্যয়, একই সাথে অব্যয় এবং একই সাথে একটি উপসর্গ। তোমাদের এখানে মনে রাখতে হবে যে যে অব্যয়গুলো ব্যবহার হবে, অব্যয়ীভাব সমাসে যে অব্যয়গুলো ব্যবহার হবে সবগুলি কিন্তু এক একটি উপসর্গ। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা হচ্ছে উপসর্গ এবং এই অর্থটাই কিন্তু প্রাধান্য, এখানে উপকণ্ঠ, এখানে উপ অর্থটাই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে শহরের সদৃশ, উপশহর, শহরের সদৃশ, এটা হচ্ছে উপশহর। এখানে কিন্তু শহরের অর্থ প্রাধান্য পাচ্ছে না, পাচ্ছে উপশহর, ঠিক আছে। উপ অর্থ এই উপ যে উপসর্গ আছে বা অব্যয় আছে এই অব্যয়টার কিন্তু অর্থের প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। এখন এই অব্যয়ীভাব সমাসটা বিভিন্ন অর্থে হতে পারে, বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসটি হতে পারে। আমরা এখন দেখব যে কোন কোন অর্থে অব্যয়ীভাব সমাস হতে পারে। ওকে, প্রথমে দেখি সমীপ অর্থে। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হতে পারে। প্রথমে আমরা দেখি সামীপ্য অর্থে।
যদি ব্যাসবাক্যে সামীপ্য শব্দটির উল্লেখ থাকে তাহলে সমস্ত পদে গিয়ে এই উপ অব্যয়টি ব্যবহার হবে। সামীপ্য শব্দটি যদি ব্যাসবাক্যে উল্লেখ থাকে তাহলে সমস্ত পদে গিয়ে উপ শব্দটি বা উপসর্গটি বা উপ অব্যয়টি এখানে যুক্ত হবে। ঠিক আছে, যেমন ধরো কণ্ঠের সমীপে, এটা বললাম কণ্ঠের সমীপে, এটা হচ্ছে উপকণ্ঠ। এটা মনে রাখতে হবে যে সামীপ্য এই কথাটি যদি উল্লেখ থাকে আর সমীপে এই শব্দটি যদি উল্লেখ থাকে ব্যাসবাক্যে তাহলে সমস্ত পদে গিয়ে সেটি উপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেখানে উপ অব্যয় বা উপ উপসর্গের ব্যবহার হবে। তারপর আছে ফুলের সমীপে, ফুলের সমীপে এটি হয়ে যাচ্ছে উপকুল। ওকে, তাহলে সামীপ্য অর্থে সামীপ্য অর্থ হতে পারে। এরপরে আমরা দেখি যে বিপসা অর্থে, বিপসা শব্দ যদি উল্লেখ থাকে তাহলে বিপসা হচ্ছে ধারাবাহিকতা অর্থে। যদি এরকম থাকে তাহলে সেখানে তোমার সমস্ত পদে অনু অথবা প্রতি অব্যয় যুক্ত হবে। তাহলে এই যে দেখো প্রথম থেকে দেখো উপসর্গের অবয়ভক সমাসে কিন্তু যে অব্যয়গুলো ব্যবহার হয়েছে প্রত্যেকটি কিন্তু এক একটি উপসর্গ। দেখো অনু এটি একটি উপসর্গ, প্রতি এটি একটি উপসর্গ, প্রত্যেকটা কিন্তু এক একটি উপসর্গ। এটা মনে রাখতে হবে যে অবয়ভক সমাসে যে অব্যয়গুলো যুক্ত হচ্ছে সেটা প্রত্যেকটি এক একটি উপসর্গ। আর উপসর্গ শব্দের আগে বসে সেটা আমরা আগে থেকেই জানি। ঠিক আছে, যেমন ধরো এখানে দিন দিন, এটা হচ্ছে সমস্ত পদটি হচ্ছে প্রতিদিন। তারপর হচ্ছে ক্ষণে ক্ষণে, এটা হচ্ছে প্রতিক্ষণ। ওকে, জান্নাতুল ফেরদৌস তাসনিম, এরপরে অভাব অর্থে যদি অভাব শব্দটির উল্লেখ থাকে ব্যাসবাক্যে তাহলে যে অব্যয়টি ব্যবহার হবে অভাব শব্দ। অভাব অর্থে যে অব্যয়টি বা যে উপসর্গটি যুক্ত হবে তা হচ্ছে নি বা নি। যেমন ধরো আমিষের অভাব, হয়ে যাচ্ছে নিরামিষ। আমিষের অভাব নিরামিষ। এরপরে জলের অভাব, হচ্ছে নির্জল। নি উপসর্গ, নি অব্যয় এখানে যুক্ত হচ্ছে এবং এই অব্যয়টার অর্থ কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। এরপরে উৎসাহের অভাব, এটি কি হয়ে যাচ্ছে নিরুৎসাহ। ওকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে অব্যয়ভাব সমাসে যে অব্যয়গুলো যুক্ত হয় সেই অব্যয়গুলো প্রত্যেকটি এক একটি উপসর্গ এবং সমস্ত পদে এখানে অব্যয়ের অর্থটাই কিন্তু সবসময় প্রাধান্য পাবে। অব্যয় অর্থটাই প্রাধান্য, পূর্বপদে অব্যয় যুক্ত হবে এবং অব্যয় অর্থটাই প্রাধান্য পাবে। ওকে, আচ্ছা এরপরে দেখি যদি পশ্চাৎ শব্দ উল্লেখ থেকে, পশ্চাৎ যদি উল্লেখ থাকে ব্যাসবাক্যে পশ্চাৎ অর্থে, পশ্চাৎ পিছনে অর্থে যদি হয় তাহলে সেখানে অনু উপসর্গ বা অনু অব্যয় যুক্ত হবে। ওকে, যেমন ধরো পশ্চাৎগমন,
পশ্চাৎগমন, এটি হয়ে যাবে অনুগমন। অনুগমন। এরপরে পশ্চাৎধাবন, এটি হয়ে যাচ্ছে অনুধাবন। তো এরকম আরো বিভিন্ন অর্থে হচ্ছে অব্যয়ভাব সমাস হতে পারে। যেমন হচ্ছে ঈষৎ অর্থে হতে পারে, যেমন ঈষৎ নত আনত, ঈষৎ রক্তিম আরক্তিম, প্রয়োজন অর্থে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আর সমুদ্র হিমাচল। তারপর হতে পারে পা থেকে মাথা পর্যন্ত, আপাত মস্তক। এই ধরনের বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাসটি হতে পারে। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের অব্যয়ভাব সমাস। ওইটা মনে রাখতে হবে যে অব্যয়ভাব সমাসে একটি পূর্বপদে একটি অব্যয় যুক্ত হবে এবং অব্যয়ের অর্থেই এখানে প্রাধান্য পাবে। আর যে অব্যয়গুলো এখানে যুক্ত হবে প্রত্যেকটি হচ্ছে এক একটি উপসর্গ। তাহলে সমস্ত পদ্ধতি উল্লেখ করা থাকে, তাহলে তোমাদের উপসর্গ দেখে বুঝতে হবে উপসর্গ বা অব্যয়টার অর্থে যদি প্রাধান্য থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি অব্যয়ভাব সমাস। তোমাদের যে সমাসের যে 4 প্রকার সমাস আছে এটা আমরা শেষ করলাম। এখন এর বাইরেও দুটি সমাস রয়েছে, একটি হচ্ছে প্রাদি সমাস আর একটি হচ্ছে নিত্য সমাস। একটি হচ্ছে প্রাদি সমাস, একটি হচ্ছে আরেকটি নিত্য সমাস। প্রাদি সমাস, তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসে প্রাদি সমাস। প্রতি প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কীট প্রত্যয় সাধিত বিশেষ্যের প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কীট প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তখন তাকে আমরা বলবো প্রাদি সমাস। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তখন আমরা সেটাকে বলবো প্রাদি সমাস। ওকে, যেমন ধরো যে বচন, প্রবিষ্ট অর্থে যে বচন তাকে আমরা বলছি প্রবচন। ওকে, তাহলে এখানে কি আছে? উপসর্গ আছে বা অব্যয় আছে, তারপরে কৃত প্রত্যয় সাধিত একটি বিশেষ্য বচন, প্রবচন। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তখন তাকে আমরা বলবো প্রাদি সমাস। ওকে, তারপরে আরেকটি দেখো অনুতে যে তাপ, অনুতে যে অনুদাতের পশ্চাতে যে তাপ তাকে বলা হচ্ছে অনুতাপ। ওকে, তাহলে এখানে অনু উপসর্গ আছে এবং পরবর্তীতে কৃত প্রত্যয় সাধিত একটি বিশেষ্য পদ রয়েছে। ওকে, এই হচ্ছে তোমাদের প্রাদি সমাস। আর একটি সমাস তোমাদের বাকি হচ্ছে, তা হলো নিত্য সমাস। নিত্য সমাস যে সমাসগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, আলাদা করে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে আমরা বলি নিত্য সমাস। যে সমাসে সমস্ত যে সমাস নিত্য সমাসবদ্ধ থাকে, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, তাকে বলা হয় নিত্য সমাস। নিত্য সমাস। ওকে, এখানে আলাদা করে ব্যাস বাক্যের দরকার হয় না, সমসমান পদগুলো এমনিতেই হচ্ছে সমাসবদ্ধ অবস্থাতেই থাকে। যেমন ধরো অন্য গ্রাম, হচ্ছে গ্রামান্তর।
অন্য গ্রাম। তো তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে অন্য গ্রাম এটি হচ্ছে কোন ধরনের সমাস। তোমাদের যেহেতু এমসিকিউ আকারে প্রশ্ন আসে, তো তোমাদের আর আসতে পারে যে অন্য গ্রাম বা গ্রামান্তর এটি কোন সমাস, তাহলে এটি হচ্ছে নিত্য সমাস। এরপরে কেবল দর্শন। কেবল দর্শন এটি হচ্ছে দর্শন মাত্র। কেবল দর্শন, দর্শন মাত্র। এরপর আছে 2 এবং 90। 2 এবং 90, 92। তো তোমাদের যেহেতু এমসিকিউ আকারে প্রশ্ন আসে, এবার আসতে পারে যে 92 শব্দটি এটি কোন ধরনের সমাস। অপশন থাকবে, তোমাদের অপশন থেকে বের করতে হবে এটি একটি নিত্য সমাস, যেহেতু এগুলো নিত্য সমাসবদ্ধ অবস্থাতেই আছে। ওকে, আমরা যদি বলি যে অন্য গৃহ, অন্য গৃহ, অন্য গৃহ এর সমস্ত হচ্ছে গৃহান্তর। তো তোমাদের পরীক্ষা সব থেকে বেশি আসে গ্রামান্তর, গৃহান্তর, তারপর হচ্ছে 92, এই শব্দগুলো পরীক্ষায় বেশি আসে। তো অবশ্যই তোমাদের এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে যে যে সমাসের সমসমান পদগুলো নিত্য সমাস থাকবে সেগুলোকে আমরা বলবো নিত্য সমাস। এগুলো হচ্ছে নিত্য সমাসের, নিত্য সমাস থেকে সব থেকে বেশি পরীক্ষায় আসে। তো এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা সমাসের পুরো সমাসের বিষয়গুলো শেষ করলাম। আশা করছি তোমরা সমাস বুঝতে পেরেছো। তারপর তোমাদের যদি সমাজ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টসে জানিয়ে দেবে যে কোন বিষয়গুলো সমস্যা, সেগুলো জানিয়ে দেবে। পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা সমাসের বিষয়গুলো খুব ভালোভাবে বাড়িতে অনুশীলন করো, তাহলে আশা করি সমাজ সংক্রান্ত যে সমস্যা সেগুলো আর থাকবে না। এবং এর আগের যে ক্লাসগুলো আছে 5টি ক্লাস, সেই 5টি ক্লাস তোমরা দেখে নেবে। যে সমাজগুলোতে সমস্যা আছে সেই ক্লাসগুলো আরেকবার ভালো করে দেখে নেবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভ।